আচ্ছা, তো আমরা এবার আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছি। আজকে অসাধারণ একটি বিকেলে আমরা সবাই সমবেত হয়েছি এমপিএল এর সকল প্লেয়ারদেরকে নিয়ে। আজকে বুধবার এবং আজকে আমাদের এমপিএল সিজন 8-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। সকল যারা পুরস্কার পাবে প্লাস আমাদের আম্পায়ার প্যানেলের সবাই এবং অভিভাবক বৃন্দ এমপিএলের সকলকে নিয়ে আমরা আসলে হাজির হয়েছি আমাদের এমপিএলের পুরস্কার বিতরণী পর্বে। এ পর্যায়ে আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করে দেব কিছুক্ষণের ভিতরেই। তো আমরা মিশকাত ভাই এবং রাসিন ভাই এই দুইজন আম্পায়ার এবং সম্মানিত সদস্যদেরকে আমি অনুরোধ জানাবো আমার সাথে জিনিসগুলো পরিচালনা করতে এবং সকলের ইন্টারভিউটা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করব আমরা। তো আমরা মিশকাত ভাই এবং রাসিন ভাইকে অনুরোধ করব এখানে আসুক এবং আমরা তিনজন একসাথে আসলে চেষ্টা করব পরিচালনা করব। তো আমি প্রথমেই অনুরোধ জানাবো তায়েফ এবং মাহাথিরকে, এই দুইজন একটু সামনে আসো। তায়েফ, মাহাথির, তোমাদেরকে আমি অনুরোধ জানাবো তোমরা আমাদের এখানে যারা সেরা পুরস্কার পাবে তাদেরকে আম্পায়ার প্যানেলের সাথে একটি করে ছবি তুলবে। তোমরা নিজ দায়িত্বে আসলে সুন্দর মতো ছবিটা তুমি দায়িত্ব পালন করবে, তোমাদের উপরে এই দায়িত্ব দেওয়া হলো। এবার আমরা পুরস্কার পর্বে চলে যাচ্ছি। প্রথমেই এমপিএল মাতোয়াইল প্রিমিয়ার লিগ 2025 সিজন 8-এর স্পেশাল অনার অ্যাওয়ার্ড প্রেজেন্টেড বাই আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, আপনাকে এখানে ডাকা হচ্ছে, এদিকে আসুন। স্পেশাল অনার অ্যাওয়ার্ড, সবাই হাততালি দিন। ছবি না দায়িত্ব দিছে আমার দাও সময় ই করো, আগে ই করো এ উড সামনে দেও, ওই চাপলে কিন্তু একসাথে ছবি তুলো একটা। চার্জ নেই, চার্জ শেষ। তো চার্জ থাকবে না, তোমার চার্জ নাই। আমরা দুজন তুমি তো আমাদের রুম প্রত্যেকটা তুলতে হবে। 10% চার্জ তোমারটা। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় পুরস্কারে চলে যাচ্ছি। এটা স্পেশাল অনারেরই আরও একটা পুরস্কার, মাতোয়াইল প্রিমিয়ার লিগের স্পেশাল অনার অ্যাওয়ার্ড প্রেজেন্টেড টু জিহাদ হোসেন ফর হিজ এক্সেলেন্ট কন্ট্রিবিউশন। সকল সিজনই তিনি খেলেছেন এবং তাকে আসলে আমরা বিশেষ সম্মানিত করছি। পুরস্কার তুলে দেবেন রাসিন ভাই। জিয়াতে গোল হাতা সরাও। এবার এগেন স্পেশাল অনার অ্যাওয়ার্ড মাতোয়াইল প্রিমিয়ার লিগের একজন সম্মানিত সদস্য তিমন। তিনি আসলে প্রত্যেকটি আসরই মাতিয়েছেন এবং আমরা তাকে বিশেষভাবে সম্মানিত করবো। হাততালি দিন সবাই। তিমনকে পুরস্কার দিবেন মিশকাত ভাই। আচ্ছা, সবাইকেই পাশে যাবো। এই বাসটা দেখা যায় বড় লম্বা, কথা কও না রে ভাই। আচ্ছা, এবার আমাদের মাতোয়াইল প্রিমিয়ার লিগের আরো একটি সম্মাননা অ্যাওয়ার্ড। এটা কিভাবে করবো, আমি কি করে স্পেশাল কিভাবে কি করবো এই কর সময় আমরা আবার ফিরে আসবো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে।
সময় আবারও আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফিরে এসেছি। তো এ পর্যায়ে আমরা আসলে মাতাল প্রিমিয়ার লিগ 2025 সিজন 8 এর স্পেশাল সম্মাননা অ্যাওয়ার্ড পর্বে রয়েছি। এবার আমরা আসলে পুরস্কার পর্যায়ে চলে যাব এবং এবার আমরা তাহমিদ আহমেদ নাফিউকে অনুরোধ জানাবো আমাদের সাথে আসতে এবং তার সম্মাননা অ্যাওয়ার্ডটি নিতে। তিনি আসলে প্রত্যেকটি পর্যায়ে ছিলেন এবং খুবই ভালোভাবে আপনি চলে যান এখন। আচ্ছা, এখন আমরা আসলে নাফিউয়ের ইন্টারভিউটাতে চলে যাব। তো 2017 সাল থেকে এমপিএল শুরু হয়েছিল এবং আপনি আসলে 17 সাল থেকে এমপিএল এ খেলে এসেছেন, 18 সাল থেকে। তো অভিজ্ঞতাটা কেমন ছিল? এই যে এত লম্বা একটা জার্নি, কেমন অভিজ্ঞতা অর্জিত হয়েছে আপনার? বলতে গেলে 18 সালে তো মানে আমরা সবাই অনেক বাচ্চা ক্লাস 6 পড়ি আমরা। এখন আসলে যেই উচ্চতা আমাদের দেখা যাচ্ছে তার থেকে আসলে অনেকটাই ছোট অর্ধেক ছিলাম আমরা বলতে গেলে। তো ওই হিসাব করতে গেলে আমাদের আসলে আমরা আসলে তেমন খেলা পারতাম না, ব্যাটে ধরতে পারতাম বলে না, হয়তো বলও করতে পারতাম না। তো আস্তে আস্তে আমরা মানে সবার সাথে খেলতে খেলতে খেলা শিখেছি, অভিজ্ঞতা হয়েছে। তারপর আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করছি। ভালো একটা এখন আপনার কিন্তু ability হয়েছে। আচ্ছা, তো আসলে যে এই যে অভিজ্ঞতাটা অর্জন হলো, এটা আপনি বাস্তব জীবনে কি আসলে প্রয়োগ করার সুযোগ দেখছেন কিনা? তো জীবনে বলতে যদি আমি বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে কিছু বলতে যাই, কি আসলে বলবো, কিন্তু আমার আসলে বেশি পৃথিবীতে হচ্ছে, যাওয়ার আপনাকে মতো যাচ্ছে। বয়স নাই, যেহেতু আমার বয়স 19 হয়েছে। বাস্তব জীবনে তেমন কিছু লাগাতে পারছি না, তবুও আমি এই মাঠে খেলে নিজেকে আনন্দের মুহূর্ত হিসেবে কাটানোর জন্য কিছু তো আপনি আসলে এই যে লম্বা একটা জার্নি আপনি পার করলেন, এর থেকে আপনার কিছু অভিজ্ঞতা হয়েছে এবং কিছু গুণও অর্জন করেছেন আপনি। তো ওই গুণগুলো আসলে আপনার বাস্তব জীবনে কি ভাবে সাহায্য করতে পারে আপনাকে? বাস্তব জীবন বলতে দেখা যায় যে আমাদের ইউনিভার্সিটি অথবা কলেজ সেখানে যদি টুর্নামেন্ট হয়, তো আমরা এই জায়গায় অংশগ্রহণ করবো এবং আমরা চেষ্টা করবো যাতে আমরা সেটাই। আচ্ছা, ক্রিকেট এই এমপিএল এর ক্রিকেট থেকে কিন্তু আমরা আসলে অনেক গুণ অর্জন করেছি, যেমন সহনশীলতা, তারপর আমাদের সাথে বিভিন্ন ধরনের প্লেয়াররা খেলে, তাদের থেকে আমরা তাদের কোয়ালিটির সম্পর্কে জানতে পারি বা তাদের থেকে সহনশীল হতে পারি। তো এই জিনিসগুলো আসলে আপনি কিভাবে মেনটেন করেছিলেন প্রথম থেকেই? সহনশীল থাকতে গিয়ে দেখা গেছে কিছু না কিছু কারণে সবার সাথেই লেগে গেছে। হ্যাঁ, ওইটা যেহেতু এটা টুর্নামেন্ট, একটা ইম্পর্টেন্ট খেলা ছিল, কাউকে কেউ ছাড় দেয় না এই খেলার মধ্যে। তো দেখা গেছে যে আমার মতের অমিল হয়েছে অনেকের সাথে, তো সেক্ষেত্রে অনেকের সাথে লেগে গেছে। যেমন গত পরশু দিনও এক আম্পায়ারের সাথে আমার লেগে গিয়েছিল গ্রুপের মধ্যে, তো আমি গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছি মনের কষ্টে। যাই হোক, আচ্ছা, তো আমরা আসলে আমাদের প্রথম আসর থেকেই খেলে এসেছে এমন একজন প্লেয়ার নাফিউ, তার ইন্টারভিউ নিলাম এবং আশা করি যে তার এই দীর্ঘ অভিজ্ঞতাকে তিনি আসলে বাস্তবে রূপদান করতে পারবেন এবং সহনশীল পর্যায়ে থেকে সকলের সাথে আসলে এই এমপিএল অভিজ্ঞতাকে শেয়ার করবেন, এই প্রত্যাশা রেখে আমি তার থেকে বিদায় নিচ্ছি এবং আমরা মিশকাত এবং রাসিন ভাইকে অনুরোধ জানাবো আমাদের সাথে আসতে এবং পরবর্তী পুরস্কারগুলো প্রদান করতে। তো এ পর্যায়ে পুরস্কার এমপিএল সিজন 8 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিচালনা করবেন মিশকাত ভাই। আমাদের মিশকাত ভাই পরবর্তী পুরস্কারপ্রাপ্ত যারা আছেন তাদেরকে আসলে ডাকবেন পরবর্তী। আচ্ছা, মাতাল প্রিমিয়ার লিগ 2025 সিজন 8 এর বেস্ট রাইজিং স্টার গোস টু শাহিন ফর হিজ শাইনিং পারফরমেন্স উইথ ফর দ্য ফিউচার। আচ্ছা, তো আসলে আমরা ছোট শাহিনকে পেলাম, তিনি রাইজিং স্টার ক্যাটাগরির পুরস্কারটি পাচ্ছেন। তিনি কিন্তু ছোট হিসেবে রাইজিং ক্যাটাগরির প্লেয়ার হিসেবে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে। তার ব্যাটিংটা আসলে দেখার মতো ছিল, বোলিংটাও কিন্তু দুইটা উইকেট পেয়েছেন তিনি। তো আশা করব যে পরবর্তীতে তিনি আসলে তার ধারাবাহিকতা বজায় রাখবেন। তো এ পর্যায়ে আমরা আসলে তার ইন্টারভিউয়ে চলে যাব। মিশকাত ভাই তাকে কিছু প্রশ্ন করবেন। শাহিন, তো টুর্নামেন্ট নিয়ে একটু মন্তব্য দিন। আলহামদুলিল্লাহ, এবার টুর্নামেন্ট অনেক ভালো চলছে। এবার সবাই আমাদের টিমে আগ্রহ ছিল আমরা জিতবো, কিন্তু জিততে পারিনি আমাদের আশা উল্টার কারণে।
এরা আমি বুঝকারি সবাই আচ্ছা, যাই হোক, এবার আমরা আমাদের রাসিন ভাইয়ের কাছে চলে যাব এবং তিনি পরবর্তী পুরস্কার যিনি পাবেন তাকে আমরা ডাকবো। এবার এ পর্যায়ের পুরস্কার বিতরণের জন্য মঞ্চে ডাকবেন রাসিন ভাই। আচ্ছা, মাতোয়াইল প্রিমিয়ার লিগ 2025 বেস্ট তিনজন অ্যাওয়ার্ড গোস টু এমডি মাহাতির ইসলাম। মাহাথিরকে এবার আমরা মঞ্চে ডাকছি। তিনি আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে তার স্পিন ঘূর্ণি দেখিয়েছেন এবং স্পিনে কিন্তু অন্যতম দারুণ পারফরমেন্স করেছিলেন তিনি। তার বলের বাঁক ছিল একদমই অপ্রতিরোধ, 2 ওভারে 2 রান পর্যন্ত দিয়েছিলেন তিনি। আসলে দেখার মতো একটা পারফরমেন্স করেছেন মাহাথির। আমরা তার ভালো প্রত্যাশা করছি পরবর্তী কোনো টুর্নামেন্টেও। এ পর্যায়ে আমরা তার ইন্টারভিউতে চলে যাব। তো পুরস্কারটি আমরা দিচ্ছি। আচ্ছা, তো মাহাথির, আসলে টুর্নামেন্ট শুরুর পূর্বে ক্যাপ্টেন আপনার থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিল। তো টুর্নামেন্ট কেমন কাটলো? আপনি কি সন্তুষ্ট কিনা আপনার পারফরমেন্সে? আমি যথেষ্ট চেষ্টা করছি ভালো খেলার, দলকে ফাইনাল নেওয়া যাওয়ার, বাট পারি নাই। আচ্ছা, তো আসলে আপনি কতটুকু, যে আপনি স্পিন বোলিংয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, ইকোনমি ছিল আপনার, অনেক ভালো ইকোনমি ছিল এবং কিছু উইকেটও পেয়েছেন, কিন্তু আপনার কি উইকেট আরও বেশি পাওয়ার ইচ্ছে ছিল কিনা? আচ্ছা, তো আপনার থেকে আমরা অলরাউন্ডিং পারফরমেন্স দেখেছিলাম, যদিও আপনার স্পিনটা বেশি হাইলাইটেড হয়েছে। তো কোন উইকেটটা পেয়ে আপনি নিজেকে মনে করেছেন যে না, এটা আমার আসলে ভালো আসলে উইকেটটা ছিল? কার উইকেটটা পেয়ে? আশরাফুলের উইকেটটা। তো যাই হোক, আমরা আসলে এই পর্যায়ে মাহাথির কাছ থেকে আমরা বিদায় নিব। তার স্পিন বোলিংটা ছিল দেখার মতো। আমরা চাইবো যে পরবর্তীতে তিনি এইরকম টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করবেন এবং স্পিন বোলিংয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিবেন। তো আমরা মাহাথির থেকে বিদায় নিচ্ছি। এবার আমরা পরবর্তী অ্যাওয়ার্ডগুলোতে চলে যাব। তো মিশকাত ভাই এবং রাসিন ভাইকে অনুরোধ জানাবো আমাদের পরবর্তী অ্যাওয়ার্ডগুলো প্রদান করতে। তো আমরা এবার আচ্ছা, তো এবার আমরা মাতোয়াইল প্রিমিয়ার লিগ সিজন 8 এর বেস্ট ফিল্ডার গোস টু এমডি এহসান। তার হয়ে আমরা তার টিমের প্লেয়ার আশরাফুলকে অনুরোধ করবো। আচ্ছা, তো আমাদের যেহেতু এহসান আমাদের সাথে উপস্থিত নেই, তো যার কারণে আমরা তার টিমের মেম্বার আশরাফুলকে এই পুরস্কারটি দিচ্ছি, বেস্ট ফিল্ডিং অ্যাওয়ার্ড। তার ফিল্ডিংটা কিন্তু একদম দেখার মতো ছিল। একটা ক্যাচ দুর্দান্তভাবে ড্রাইভিং করে নিয়েছিলেন এবং তারপর ফিল্ডিংও ছিল, রান আউট ছিল, যেটা কিনা আসলে প্রতিপক্ষ দলের মেইন একজন প্লেয়ারকে তিনি রান আউট করেছিলেন, জাহিদুল। তো আসলে আমরা তাকেই টুর্নামেন্টের বেস্ট ফিল্ডার অ্যাওয়ার্ডটি দিচ্ছি। তো এটা আশরাফুলের হাতে যাচ্ছে। তো আমরা একটা ছবি তুলে নিই। বেস্ট ফিল্ডার অ্যাওয়ার্ড এহসান। হাতেরটা দেবো। তো এ পর্যায়ে আমরা আসলে সবচেয়ে আকর্ষণীয় একটি পুরস্কারের দিকে চলে যাচ্ছি। আকর্ষণীয় পুরস্কারটি হচ্ছে মাতোয়াইল প্রিমিয়ার লিগ 2025-এর সিজন 8-এর হাইয়েস্ট উইকেট টেকার এবং হাইয়েস্ট উইকেট টেকার। এটা আসলে একটা সম্মানজনক, বিশেষ সম্মানজনক পুরস্কার, কারণ পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি বোলারদের, ব্যাটসম্যানদেরকে নাচিয়েছেন। তার বলের গতিতে, সুইংয়ে এবং দুর্দান্ত নিখুঁত লাইন লেন্থে সকল ব্যাটসম্যানরা প্রায় পরাস্ত হয়েছেন। এবং আমরা পুরস্কার বিতরণীর জন্য আকাশকে মঞ্চে ডাকবো এবং আকাশ, আপনি আপনার আমাদের সাথে ইন্টারভিউ দিবেন এবং আপনার পুরস্কারটি গ্রহণ করবেন। তো আচ্ছা, তো সেরা উইকেট টেকার হয়েছেন টুর্নামেন্টের, কেমন লাগছে? আমার এটা প্রথম থেকে ইচ্ছা ছিল যে আবার সেরা উইকেট টেকার। আচ্ছা, তো আপনি প্রথম থেকেই লক্ষ্য ছিল যে সেরা উইকেট নেওয়ার। তো আমি দেখেছিলাম যে আপনার টুর্নামেন্টে বলের লাইন লেন্থ অত্যন্ত নিখুঁত ছিল। তো আপনি কি টুর্নামেন্টের শুরুতে বা
আর কিছু সময় পূর্বে কি বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন কিনা এই টুর্নামেন্টকে ঘিরে? নিয়েছিলাম। আচ্ছা, তো আপনার টুর্নামেন্টে দেখেছি যে আপনি প্রত্যেকটা ম্যাচেই উইকেট পেয়েছিলেন, তো কোন উইকেটটা আপনার কাছে আসলে বিশেষ লেগেছিল? ইমরান ভাইয়ের উইকেটে। আপনি কিন্তু ওপেনিংয়েই ইমরান ভাই নেমেছিল, তো আপনি হয়তো তাকে বোল্ড করেছিলেন সম্ভবত, ক্যাচ আউট ছিল ওইটা। আচ্ছা, যাই হোক, তো দেখার মতো ছিল। তো ক্যাপ্টেন কি আপনার পারফরমেন্সে সন্তুষ্ট কিনা? ক্যাপ্টেন সন্তুষ্ট আছে। আচ্ছা, তো আপনি আপনার এই লাইন লেন্থ গতির যে বিষয়টা, এটা আসলে পেস বোলার হিসেবে কিন্তু আপনার মেনটেন করাটাও একটু টাফে, একটু হলেও কষ্টের বিষয়। তো টুর্নামেন্ট পরবর্তী সময়ে আপনি এটা কিভাবে মেনটেন করার চেষ্টা করবেন? প্র্যাকটিস করুন বেশি করে। আচ্ছা, তো বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো আমরা দেখেছিলাম যে আপনার ব্যাটিংটাও কিন্তু অনেকটাই ফিনিশার রোলের জন্য কার্যকরী। তো ব্যাটিং নিয়ে বিশেষ কোনো কাজ করছেন কিনা? ব্যাটিং না প্র্যাকটিস। ব্যাটিং নিয়েও প্র্যাকটিস করেছেন। তো আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পেরেছেন। আমরা আশা করব যে আপনি পরবর্তীতেও আরও যে কোনো টুর্নামেন্টে হোক, আপনি আপনার বোলিং দিয়ে ব্যাটসম্যানদেরকে কাবু করবেন এবং আপনার ঝুলিতে অনেক অনেক উইকেট পাবেন, এই শুভকামনা আমি করছি এবং এর মাধ্যমে আমি আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, তো আমরা এই পর্যায়ে চলে যাই যে প্রত্যেকটা টিমের মাইটি ওয়ারিয়র্স, ডমিনেটর নাইট রাইডার্স, রয়্যাল টাইটান্স এবং ফিউরিয়াস 11, এই 4 টিমের বেস্ট পারফরমার যারা, তাদেরকে আমরা পুরস্কার বিতরণ নিতে চলে যাব। তারা আসলে এই টুর্নামেন্টে পুরো টুর্নামেন্টের হৃৎপিণ্ড বলা যায়। তারা কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের দাপট দেখিয়েছেন, বোলিংয়ে হোক কিংবা ব্যাটিংয়ে। তো এই পুরস্কারগুলো বিতরণের জন্য আমরা মিশকাত ভাই এবং রাসিন ভাইকে তাদেরকে আমন্ত্রণ জানাবো এবং তাদেরকে বলবো যে তারা পুরস্কারটি দিক। So, first award goes to Taif. ফিউরিয়াস 11-এর তায়েফ, তিনি আসলে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে সমান তালে অলরাউন্ডিং পারফরমেন্স করেছিলেন ফিউরিয়াস 11-এর হয়ে। তো দেখার মতো ছিল তার পারফরমেন্স। তো আমরা পুরস্কার বিতরণী দিতে চলে যাচ্ছি, তার জন্য একটা সুন্দর ছবিও তো আমরা নিতেই পারি। আচ্ছা, তো এবার আমরা আসলে তায়েফের জন্য কিছু ইন্টারভিউয়ের রাসিন ভাই তাকে কিছু প্রশ্ন করবেন এবং সুন্দরভাবে সম্পন্ন করবেন জিনিসটা। So, Taif, তোমার পারফরমেন্সের মানে কিরকম ছিল তোমার টিমের পারফরমেন্স? ঠিক আছে, মাতওয়েল প্রিমিয়ার লিগে এবারে আসলে বলতে গেলে আমাদের টিম সর্বপ্রথম বিলে নিয়েছে। টিম উঠতে পারেনি উপরের দিকে, তাই একটু হতাশ আমরা। হয়তো আমি ফার্স্ট 2 ম্যাচ একটু খারাপ করে ফেলেছিলাম, ওই 2 ম্যাচ যদি পারফরমেন্স করতে পারতাম, টিম উঠতো, হয়তো আমরা চ্যাম্পিয়নও হতে পারতাম। ওই 2 ম্যাচ না জিতে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, হয়তো আমিও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হইতে পারতাম। খুবই কাছাকাছি ছিলাম মেবি, তুমি তো জানি। তবুও চেষ্টা করেছি, লাস্ট 2 ম্যাচ ভালো করার চেষ্টা করেছি, লাস্ট ম্যাচে অনেক চেষ্টা করেছি বিশেষ করে, বাট হয়নি। ইনশাল্লাহ এবার হয়নি, পরে যদি কোনো চ্যালেঞ্জ ম্যাচ বা ভালো কোনো ম্যাচ থাকে চেষ্টা করবো। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা তাইফকে পরের সিজনে ভালো পারফরমেন্স করতে দেখব। আচ্ছা তাইফ, তো আপনি তো মানে এই নিয়ে দ্বিতীয় সিজন খেলছেন আর কি, এমপিএল এর সিজন 7 এবং সিজন 8, তো 2টা সিজন খেলেছেন, মোটামুটি পারফরমেন্স করেছেন। তো পরবর্তীতে এই এমপিএল বা আমাদের কর্তৃপক্ষ কর্তৃক কিন্তু বলাই হয়েছে যে এমপিএল আর আসছে না, এমপিএল আর ফিরবে না। তো পরবর্তীতে কি বিকল্প কিছু করা যেতে পারে কিনা, আপনার মন্তব্য কি এই বিষয়ে? যেহেতু আপনি 2 সিজনেই উল্লেখযোগ্য পারফরমেন্স করেছিলেন আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনার প্রচেষ্টা অনুযায়ী। হ্যাঁ, এমপিএল যেহেতু আর আসবে না, তো এমপিএল এর দায়িত্বে যারা আছে
তারা যদি থাকে তাহলে আমি অংশগ্রহণ করবো, না হলে আমার ইচ্ছা নেই। তারা যদি অন্য নামে বের করে, রাজ্জাক ভাই, রাকিব ভাই, তারা যদি অন্য নামে বের করে তাহলে আমি অংশগ্রহণ করবো। বা এই নাম যদি থাকে, আমার মনে হয় না থাকবে এমপিএল নামে, যদি থাকে তাহলে করব, অন্য নামে তারা যদি দায়িত্ব থাকে করে তাহলে অংশগ্রহণ করবো। তো আপনি এই টুর্নামেন্ট থেকে কি কি পজিটিভিটি বেছে নিচ্ছেন, বা কি কি পজিটিভিটি আপনার মনে হচ্ছে যে এটা আসলে আপনার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলতে পারে? ব্যক্তিগত জীবনে যেমন আমাদের টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশেষ করে অনেক ইন্টারভিউ হয়, সেখানে কথা বলতে পারাটাও হয়তো অন্যদিকেও আমাকে একটু সামান্য কিছুটাও বেনিফিট দিয়ে কয়েকজন মানুষের সামনে কথা বলছি, মানে ভালো অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা। তারপরে খেলছি মাঠের মধ্যে, অনেকজনের সামনেই পারফরমেন্স করার চেষ্টা করছি, হয়তো আশানুরূপ হয় না মাঝে মাঝে, তবুও। আচ্ছা, তো আপনি আপনার ক্যাপ্টেন কি আপনার পারফরমেন্সে সন্তুষ্ট কিনা? টুর্নামেন্ট শুরুর পূর্বে কিন্তু আমরা আপনার ক্যাপ্টেনকে দেখেছিলাম যে আপনাকে সর্বোচ্চ ভিত্তিমূল্যে আসলে নিয়েছিল আপনার ড্রাফট থেকে। তো আসলে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছেন অধিনায়ককে? অধিনায়ক থেকে যতটুকু জানি অধিনায়ক সন্তুষ্ট, বাট আমি আমার পারফরমেন্সে সন্তুষ্ট না। আচ্ছা, আপনার প্রথম 2 ম্যাচে আসলে একটু হলেও খারাপ হয়েছে, সেই জন্য হয়তো বা। যাই হোক, তো আপনার আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে আপনার ফিউরিয়াস 11-এর জন্য অধিনায়ক ছিলেন রিয়াজ সরকার, তার অধিনায়কত্ব কেমন লেগেছে? ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে, বাট সবার কি মতামত তা আমার জানা নেই। আচ্ছা, তো আসলে আপনি তো দেখেছিলেন যে আমাদের টুর্নামেন্টে 4টা দল এবং 4টা দলের অধিনায়কদেরও আপনি দেখেছেন। তো কেমন লেগেছে 4 অধিনায়কের অধিনায়কত্ব? এবং আমি যদি আপনাকে রেটিং দিতে বলি বা ক্রমান্বয়ে বলতে বলি তাদের নাম, তাহলে কিভাবে বলবেন? টুর্নামেন্টে সবাই ভালো খেলেছে, মানে সব ক্যাপ্টেনের চেষ্টা করেছে তাদের দলকে ভালো পর্যায়ে নিয়ে যেতে। বাট যদি রেটিং দিতে হয়, রেটিং দেওয়া কঠিন, বাট রেটিং এ দিলে যদি ক্রমানুসারে আমি যদি সাজাতে চাই, 1 নম্বরে রাজ্জাক, আব্দুর রাজ্জাক, 2 নম্বরে সামিউল ইসলাম, 3 নম্বরে রিয়াদ সরকার, 4 নাফিও। আচ্ছা, তো আপনার থেকে আমরা আসলে অনেক ভালো কিছু পেয়েছি এই টুর্নামেন্টে, এবং আশা করব যে আপনার এই পারফরমেন্স, ব্যাটিংয়ের এই যে বিধ্বংসী ইনিংসগুলো, এগুলো জুনিয়র প্লেয়ারদেরকে অনুপ্রাণিত করবে, এবং আপনার এই বিধ্বংসী ইনিংসগুলো আমরা পরবর্তীতেও দেখতে চাই। এই প্রত্যাশা করে আমি আপনার থেকে বিদায় নিচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল, এবং পরবর্তীতে আশা করব যে আপনি আপনার এই ধারা অব্যাহত রাখবেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা অন্যান্য টিম যারা রয়েছে তাদের বেস্ট পারফরমারদেরকেও অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করেছি, এবং মিশকাত ভাই এবং রাসিম ভাইকে অনুরোধ করব তারা যাতে ওই দলের বেস্ট পারফরমারদেরকে মঞ্চে ডেকে আনে এবং আমরা তাদের ইন্টারভিউ নেব। আচ্ছা, এই মুহূর্তে আমি মঞ্চে রাখতে যাচ্ছি রানার্স আপ টিম ডমিনেটর নাইট্রাইটার্সের বেস্ট পারফরমার রায়হানকে। আচ্ছা, রায়হান, তো রায়হানের জন্য সবাই হাততালি একটা ছবি তো তুলতেই পারি আমরা। আচ্ছা, তো ডমিনেটর নাইট রাইডার্সে খেলেছেন আপনি, আপনার ক্যাপ্টেন আপনার উপরে কিভাবে ভরসা রেখেছিল? আপনি তো প্রথমত আমরা দেখেছিলাম যে আপনি টুর্নামেন্টের পূর্বে ওপেনারের রোলে আপনাকে দেখা যেত, বা মিডল অর্ডারে, কিন্তু এই টুর্নামেন্টে আপনি ফিনিশারে চলে গিয়েছেন। তো কেমন লেগেছে আপনার এই পুরো টুর্নামেন্টের অভিজ্ঞতা? আলহামদুলিল্লাহ, এবারের টুর্নামেন্টে আমাদের ক্যাপ্টেন খুব আত্মবিশ্বাসী ছিলেন, এবং খুবই সে তার ব্রেন দিয়ে কাকে কোন সময় খেলাতে হবে সে ওই মতো আর কি তার মতো করে টিমটাকে সাজিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আশা ছিল আর কি কাপটা নেওয়ার জন্য। ইনশাল্লাহ সামনের আসরেও আমরা কাপ নিয়েছিলাম, কিন্তু এইবারও আশা ছিল। তো আল্লাহ ভরসা, এতটুকুই। সবাই দোয়া করবেন যেন সামনে আরো ভালো খেলতে পারি। ইনশাল্লাহ সামনে আসলে দেখা হবে। আচ্ছা, তো আপনার দলে কিন্তু অনেক সুপারস্টার প্লেয়ার রয়েছেন, যেমন জাহিদুল্লাহ আমরা বলতেই পারি, তারপর হৃদয় রয়েছেন, এরপর রাব্বি রয়েছেন, লাদেন রয়েছেন, সাদ্দাম রয়েছেন বোলিংয়ে। তো এত পারফরমারের ভিড়ে আপনি আসলে দলের সেরা পারফরমার বনে গেছেন, কেমন লাগছে ব্যাপারটা? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে আমার, কারণ এত সুপারস্টার থাকতে আর কি নিজের উপর এত ভরসা থাকে না। তারপরে ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাকে পরপর ম্যাচগুলোতে ফিনিশার রোলে দেখেছিলাম, এবং আপনি আসলে খুবই কম বলে বেশি রানের ইনিংস খেলে এবং রীতিমতো ছক্কার ফুলঝুরি উড়িয়ে কিন্তু আপনার দলকে জিতিয়েছেন। তো জিনিসগুলো আসলে আপনার স্মৃতি হয়ে থাকবে কিনা, যে
এইরকম বয়সে এসেও বয়সেও এসে এই সুপারস্টারদেরকে পিছনে ফেলে আপনি বরং বেস্ট পারফর্মার বনে গিয়েছেন আপনার দলের? খুবই স্মৃতি হিসেবে থাকবে আর কি, কারণ জানি না কখন কি হয়, কার মৃত্যু কখন আসে বলা যায় না। ইনশাল্লাহ যদি সামনে আসলে নাও দেখা হতে পারে, এমনও হতে পারে, কিন্তু আসলে এইবারের টুর্নামেন্টটা আমার খুবই স্মৃতি হিসাবে। আচ্ছা, তো আসলে টুর্নামেন্টের পুরো আম্পায়ারিং আপনি তো দেখেছেন, প্রত্যেকটা আম্পায়ারিং দেখেছেন এবং প্লেয়ারদের দেখেছেন, তো এখান থেকে আসলে কি কি জিনিস না হলে ভালো হয় পরবর্তীতে, যা আসলে টুর্নামেন্টের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে? আলহামদুলিল্লাহ আমি সব দিকেই ভালো দেখছি, কিন্তু মাঝখান দিয়ে আর কি আম্পায়ারের নামে কিন্তু নেতিবাচক কথা শোনা গেছে। তো আমি চাই, আশা করি যে যদি সামনের আসরে এরকম আম্পায়ারিং আর সুন্দরভাবে থাকে, তাহলে যেন এরকম নেতিবাচক কথা, কোনো খারাপ কথা, মন্তব্য যেন না বলা হয়, কারণ আম্পায়ার তার সঠিক মতো দায়িত্ব পালন করেছে। তো এই আশায় থাকি। তো আমরা কি এই বিশেষ পুরস্কারটি আপনি কোনো অন্য কাউকে ডেডিকেট করছেন কিনা? ইনশাআল্লাহ একজন আছে আমার খুব প্রিয় মানুষ, তাকেই দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা প্রত্যাশা করছি যে আপনি আপনার প্রিয় মানুষকে সাথে নিয়ে এবং এই বিশেষ সম্মাননাটির সাথে নিয়ে আসলে একটি বিশেষ মুহূর্ত পালন করবেন এবং আপনাদের পরবর্তী জীবনটা আসলে সুন্দর হোক এই প্রত্যাশা করছি। এবং আমি এরই মাধ্যমে আমি আপনার থেকে বিদায় নিচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল এবং পরবর্তীতে এইরকম টুর্নামেন্টে যাতে আপনি আপনার সর্বোচ্চটা দিতে পারেন এই প্রত্যাশা রইল। ধন্যবাদ। দীর্ঘ রচনার পর রাকিবের কমেন্ট আমরা আসলাম এখন। তো এই মুহূর্তে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে চ্যাম্পিয়ন টিম রয়্যাল টাইটান্সের বেস্ট পারফর্মার আকাশকে। আচ্ছা, তো আমরা আকাশকে আমাদের মঞ্চে ডেকে আনছি। সবাই একটি হাতে নিয়ে আমরা একটি সুন্দর মুহূর্ত ক্যাপচার করতেই পারি বেস্ট পারফর্মার আকাশের সাথে। আচ্ছা, তো আমরা আকাশকে কিছু প্রশ্ন করবো আসলে। তো আপনি তো রয়্যাল টাইটান্সে বেস্ট পারফর্মার হয়েছে, আমরা কিন্তু একটু আগেই দেখলাম যে আপনি হাইয়েস্ট উইকেট টেকারও হয়েছিলেন। তো বেস্ট পারফর্মার হয়ে কেমন লাগছে আপনার নিজ দলের? অনেক ভালো লাগছে। আচ্ছা, তো আপনার দলে কিন্তু অনেক বড় বড় সুপারস্টাররা রয়েছেন, যেমন আশরাফুল, নাফিউ, শাহিন, এদেরকে ছেলে আপনি আসলে বেস্ট পারফর্মার হয়ে গিয়েছেন। তো জিনিসটা কি আপনার জন্য অনুপ্রেরণার কিনা? জিনিসটা আমার কাছে অনেক অনুপ্রেরণা। আচ্ছা, তো আপনার ক্যাপ্টেন আপনাকে কিভাবে আসলে বলেছিল যে আপনার পারফরমেন্স, মাঠে পারফরমেন্সের জন্য কিভাবে অনুপ্রাণিত করেছিল আপনাকে? আমার ক্যাপ্টেন বলেছে যে তুই তোর মতো খেলতে, কোনো চাপ নেই। আপনাকে ব্যক্তিগত স্বাধীনতা দেওয়া হয়েছিল। আচ্ছা, তো টুর্নামেন্টের জুড়েই দেখেছিলাম যে আপনি সেলিব্রেশনও করেছিলেন। তো এই যে পুরস্কারটা পেলেন, এটা কি আসলে কাউকে ডেডিকেট করছেন কিনা? আপনি নিজের জন্যই রেখে দিচ্ছেন। আচ্ছা, তো আসলে আপনার এই টুর্নামেন্টের যে বেস্ট পারফরমার হয়েছেন, তো এটা আপনি কিভাবে পরবর্তীতে ধরে রাখতে চান? খেলার মাধ্যমে। এবং আপনি আশা করি যে আপনার সুইং, গতি এগুলো নিয়েও আরও কাজ করবেন এবং আরও বৃদ্ধি করবেন জিনিসগুলো, এবং আমরা আপনাকে বড় মঞ্চে দেখতে চাই। আচ্ছা, তো এ পর্যায়ে আমি যদি আপনাকে পুরো টুর্নামেন্ট জুড়ে অধিনায়কদের কথা বলি, তো আপনি অধিনায়কদের কিভাবে ধারাবাহিকভাবে বলবেন যে সবচেয়ে ভালো অধিনায়ক, এরপরে এভাবে যদি বলি তাহলে কিভাবে আপনি বলবেন? আব্দুর রাজ্জাক, এরপরে বাকি তিনজনের নামও যদি আমি ধারাবাহিকভাবে বলতে বলি তাহলে কিভাবে বলবেন? সামিউল হাসান, হ্যাঁ, এরপর রিয়াজ সরকার। আচ্ছা, তো আপনি আসলে ধারাবাহিক ভাবে বলছেন যে আব্দুর রাজ্জাক, এরপর সামিউল হাসান, এরপর রিয়াজ সরকার। আচ্ছা, তো আপনার আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে আম্পায়ারিং কেমন লেগেছে? আম্পায়ারিং অনেক ভালো লাগছে, কিন্তু মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত মন্তব্য তারা করে দিয়েছিল। আচ্ছা, যাই হোক, তো আপনি আসলে এই টুর্নামেন্টে অনেক নেতিবাচক জিনিসগুলো হয়েছে, তো আপনি কোন কোন জিনিসগুলো পরবর্তী টুর্নামেন্ট যদি হয় কোনো, তাহলে কোন কোন জিনিসগুলোকে আপনি দেখতে চান না, যে না এগুলো না হোক? আচ্ছা, তো আপনার কি এই মুহূর্তে মনে পড়ছে না, বা আপনি কি এমপিএল টুর্নামেন্ট বা অন্য যে কোনো নামে টুর্নামেন্ট হোক, এটা আসলে কিভাবে সুন্দর করা যায়, এই জন্য যদি কিছু বলেন যে এই পদক্ষেপগুলো নিলে এটা সুন্দর হবে? মাঠের কোয়ালিটিটা ভালো করা উচিত। মাঠের কোয়ালিটিটা,
আচ্ছা, আর কিছু? তো আমরা আসলে প্রত্যাশা করব যে আপনি আপনার এই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং পরবর্তীতে আপনি আপনার গতি, সুইং এবং এগুলো নিয়ে কাজ করে আমাদেরকে নতুন ধামাকা নিয়ে আমাদের মাঝে হাজির হবেন, এই প্রত্যাশা রেখে আমি আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই পর্যায়ে 1 মিনিট বিরতিতে চলে যাচ্ছি। পরবর্তীতে আমরা আমাদের বাকি অ্যাওয়ার্ডগুলো নিয়ে হাজির হব আমাদের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। হ্যাঁ, তো এই পর্যায়ে আমরা আবারও ব্যাক করলাম আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এমপিএল সিজন 8-এর। তো আমরা এবার চলে যাচ্ছি যে সুপার 6 অফ দ্য টুর্নামেন্ট। আমরা দেখেছিলাম যে স্টাম্প থেকে একদম লেগে বাউন্ডারিও সম্পূর্ণ পার করে দিয়েছেন, তাও আবার একজন পেস বোলারের বিপক্ষে।
তো একজন পেস বোলারের বিপক্ষে এত বড় ছক্কা মারা আসলে খুবই দুর্দান্ত একটা বিষয়, মনোমুগ্ধকর লেগেছে এই 6টি। তো আমরা আসলে সুপার 6-এর পুরস্কারটি রীতিমতো বাধ্য হয়ে দিচ্ছি, কারণ এতটাই ভালো লেগেছে সকলের। তো আমরা এবার সুপার 6 অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ডের জন্য তায়েফকে ঘোষণা করছি এবং তায়েফকে আহ্বান জানাচ্ছি যে এসে তার পুরস্কারটি গ্রহণ করে নিয়ে যাক নিষ্কাত ভাই কর্তৃক। তো তাইফ আসুন। তার জন্য হাততালি। আচ্ছা, তো আমরা একটা অসাধারণ মুহূর্ত ক্যাপচার করতে পারি। আর ক্যাপচারটা করবো কেমনে মোবাইলটা বিনোদন মাহাতি তাইফের মাঝখানে এটা কার ভাই? রাকিব এবং কি লিখা? আচ্ছা, তো এবার আমরা আসলে আপনি তো সবচেয়ে বড় ছক্কাটি মেরেছেন টুর্নামেন্টের, কেমন লাগছে এত বড় ছক্কা মেরে? ও ছক্কা কার এগেইনস্টে পেছে? আকাশ। বল ওই বলটা মেবি গতি হয়েছিল, হ্যাঁ, টাইমিং মিলে গেছিল, হয়তো বল দূরে চলে গেছিল এই কারণে, জানি না। তো আকাশ কিন্তু আসলে টুর্নামেন্টের সেরা বলার হয়েছে। তো সেরা বলারের বিরুদ্ধে ছক্কাটা নিশ্চয়ই আপনার জন্য অবশ্যই সেরা মুহূর্তেরও বিষয়। তো আপনি কি এই বিষয়টি নিয়ে কি বলবেন? আমি নর্মালি সব বলি মানে যে বলে ভালো পাই, মানে মারার মতো বল পাই, মারার চেষ্টা করি। হয়তো ওই বলটা একটু ডিফিকাল্ট ছিল, বাট আমার টিমের প্রয়োজন ওই ছক্কাটা মারার প্রয়োজন ছিল, কারণ আমি দেখছিলাম যে আমার পাশে একজন ব্যাটসম্যান, বড় ব্যাটসম্যান, সেই অনেক স্ট্রাগল করছিল ওই বলে, ব্যাটে বল লাগাতে পারতেন না। তা আমি ভাবছি যে এখন যদি আমিও স্ট্রাগল করি তাহলে তার মানে দুইজনেই স্ট্রাগল করতে থাকলে ম্যাচ আর জিতানো অসম্ভব হয়ে যাবে। হয়তো ওই ম্যাচটা জিতাতে পারি নাই, কিন্তু একটা অ্যাটাকে গিয়েছিলাম, তখনও হয়তো একটা কঠিন বল থাকতাম, সবটা ইউকা লেন্থে বল ছিল। আচ্ছা, তো আমরা পরবর্তী অ্যাওয়ার্ডটি হচ্ছে গিয়ে স্পিরিট অফ ক্রিকেট। তো এই টুর্নামেন্টে কিন্তু আমরা দেখেছি যে ম্যান কাটিং আউট হয়েছে, উপর্যুপরি কয়েকবার ম্যান কাটিং আউটের শিকার হয়েছিল। তো এইটাকে আপনি স্পিরিট অফ ক্রিকেটের ভাষায় কিভাবে দেখেন? স্পিড অফ ক্রিকেটটা কি কারণে দেওয়া হয়েছে? স্পিড অফ ক্রিকেট আমাদের এখানে যে সকল নিয়ম কানুনগুলো সঠিকভাবে মানা, কোনোভাবে কোনো বাকবিতণ্ডায় না জড়ানো এবং সকল কিছুর প্রতি সহানুভূতিশীল আচরণের জন্য আসলে এই স্পিড অফ ক্রিকেট অ্যাওয়ার্ডটি দেওয়ার সিস্টেম চালু করেছি আমরা। স্পিরিট অফ ক্রিকেট দেওয়া হয়েছে এইসব কারণে, ঠিক আছে, এটার জন্য প্রাপ্য, কিন্তু মান কাটিংয়ের জন্য কিছু বিশেষ করে স্পিরিট অফ ক্রিকেট দেওয়া হয়েছে না, মান কাটিং এর জন্য তো বিশেষ কোনো স্পিরিট অফ ক্রিকেট দেওয়া হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু আম্পায়ারিং ক্যাপ্টেন যারা ছিলেন, যেই দল কর্তৃক ম্যান কাটিং আউট করা হয়েছে, তারা কিন্তু চাইলেই আসলে যে খেলোয়াড় সুলভ আচরণ কিংবা আসলে পজিটিভিটি ধরে রাখার জন্য হলেও কিন্তু আউটটিকে তারা নট আউট হিসেবে বিবেচনা করতেই পারতেন। কিন্তু কোন দলটি ম্যান কাটিংটা করেছিল? ম্যান কাটিং করেছিল ডমিনেটর নাইট রাইডার্স। এখন মান কাটিং করার পর মান কাটিং এর কারণেই আবার স্পিরিট অফ ক্রিকেট পাওয়া হচ্ছে, আর ওই দল কর্তৃক পাচ্ছে না, ওই দলের একজন প্লেয়ার পাচ্ছে। উনি ওই দলের ক্যাপ্টেন ছিলেন, আর ওই দল নো, আসলে নো, তিনি কি আসলে ক্যাপ্টেন ছিলেন না। তো আপনি আসলে ম্যান কাটিংটা কিভাবে দেখছেন এই টুর্নামেন্টে? যেহেতু এটা রুলসের মধ্যে কোনো দলে তেমন সাকসেসফুল হয় না মান কাটিং এ, উনি হয়তো মান কাটিং করে, আচ্ছা মান কাটিং করেছে, রুলসে ছিল, উনি পালন করেছে, এটাই আমার মনে হয় ওনার দোষের কিছু নেই। আর মেইনলি মান কাটিং আপনি উল্লেখ করেছেন, এটা উনি মান কাটিং যদি আনেন তাহলে উনি মান কাটিং এর জন্য প্রশ্নটা যদি আনেন তাহলে উনি মান কাটিং এর জন্য স্পিরিট অফ ক্রিকেট পাবে না, উল্টা পিছিয়ে পড়বে। কিন্তু অন্যান্য দিকে খুব ভালো করার কারণে মান কাটিংটা অতিক্রম করে তার স্পিরিট অফ ক্রিকেট অনেক ঊর্ধ্বে চলে গেছে। আচ্ছা, তো আমরা এই পর্যায়ে আপনার থেকে বিদায় নিচ্ছি এবং আমরা পরবর্তী পুরস্কারের জন্য আসলে নাম ঘোষণা করছি। তো আপনার জন্য আসলে শুভকামনা রইল, যাতে আপনি পরবর্তীতেও এরকম বড় বড় সিক্স মারতে পারেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারেন এত বড় বড় ছক্কা মিলে। ধন্যবাদ। এবার আমরা চলে যাব আমাদের স্পিরিট অফ ক্রিকেট এই বিশেষ সম্মাননাটির জন্য স্পিরিট অফ ক্রিকেট আমাদের আরো একজন আম্পায়ারকে আমরা খুঁজে পাচ্ছি না, তিনি কি আদৌ আছেন কিনা। তো আমরা স্পিরিট অফ ক্রিকেটের জন্য নির্বাচিত করেছি ডমিনেটর নাইট রাইডার্সের একজন অভিজ্ঞ প্লেয়ার সাদ্দাম হোসেনকে। এবং সাদ্দাম হোসেন পুরো টুর্নামেন্ট জুড়ে তার সহনশীলতা, তার আচরণ, ক্যাপ্টেনদের প্রতি তার নম্রতা, সকল নিয়ম কানুনের প্রতি তার যেই সহনশীলতা রয়েছে, সকল কিছু আমাদেরকে মুগ্ধ করেছিল।
এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সাদ্দামকেই স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ডটি প্রদান করতে। তো সাদ্দাম যেহেতু আজ আমাদের মাঝে নেই, তো এই জন্য মানে আজ আমাদের মাঝে নেই বলতে আমি বুঝিয়েছি যে তিনি আসলে ব্যস্ত, যার কারণে তিনি আসতে পারেননি। তো আমরা তার পুরস্কারটি তুলে দেব ডমিনেটর নাইট রাইডার্সেরই তার সতীর্থ এবং অধিনায়ক আব্দুর রাজ্জাককে, এবং আব্দুর রাজ্জাককে আমি আমন্ত্রণ জানাবো যাতে তিনি পুরস্কারটি গ্রহণ করেন। তো আমরা একটা ছবি তুলতে পারি। আচ্ছা, তো আমাদের আসলে মোবাইলের অপর্যাপ্ততার কারণে আমরা ছবিটি তুলতে পারছি না। তো আমরা আর কিছু প্রশ্ন চলে যাই। তো আপনি তো আপনার দল থেকে আপনার সতীর্থ স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ডটি পেয়েছি, আপনি আসলে কিভাবে দেখেন? ভালো, এবং উনি ওনার জায়গা থেকে টুর্নামেন্টে অনেক ভালো কিছু করেছে এবং ফাইনালে আমরা দেখেছি তার চমৎকার পারফরমেন্স। পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো করেছে, তো স্বীকার করার সুযোগ নেই, এবং যেটা সে প্রাপ্য সেটা সে পেয়েছে, মানে ডিজার্ভ করছে। তো স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ডটিকে আপনি মাতোয়াইল প্রিমিয়ার লিগ এই টুর্নামেন্টে কীভাবে দেখছেন? এটা আসলে কতটুকু উৎসাহ প্রদানকারী একটি পুরস্কার? অবশ্যই ভালো, যেহেতু সকল নিয়মকানুন একটা পরিকল্পনা মাফিক এগিয়েছে এবং সেটার বাস্তবায়ন করেছে। তো অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম, এবং আমার দলের শুধু তিনি না সবাই ভালো করেছে, যার জায়গা থেকে আমরা হয়তো ফাইনালে আসতে পেরেছি। আর স্পিরিট অফ ক্রিকেটের ভাষায় বলতে গেলে এই মানে আমাদের দলটাই মনে করি আমি ডিজার্ভ করতো, এখান থেকে কেউ একজন পেলে। সাদ্দাম ভাই পেয়েছে, এটা আমি খুশি, এবং তিনি যোগ্য হিসেবেই পেয়েছেন। তো আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে আপনি কি মনে করেন যে সকল প্লেয়ার চেষ্টা করেছে গ্রুপ নাই, নাই গ্রুপ পুরো টুর্নামেন্ট জুড়ে আসলে স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ডটির জন্য কি প্রতিযোগিতা হয়েছিল? আমার কাছে মনে হয় না। তো আমরা প্রত্যাশা করবো যে আমরা পরবর্তীতে যদি কোনো টুর্নামেন্ট হয় ওইটাতে আমাদের তুমুল প্রতিযোগিতা হবে প্লেয়ারদের মাঝে, এবং সুন্দরভাবে তারা আয়োজন করতে পারবে পরবর্তী টুর্নামেন্টে। এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। তো এই পর্যায়ে আমরা সকল পুরস্কার শেষ, এবং ম্যানেজমেন্টকে আসলে অনুরোধ জানাবো তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। 1 মিনিট ব্রেক দেওয়া হচ্ছে এই পর্যায়ে, এবং আমরা একটু পরে আবার ফিরে আসছি। এই পর্যায়ে আমাদের এই টুর্নামেন্টের সব থেকে গাইডেন্স বলতে পারি বা গার্ডিয়ান বলতে পারি আমাদের টুর্নামেন্টের যারা আম্পায়ার ছিল, আমরা প্রথমে রাকিব ভাইকে অনুরোধ জানাবো সামনে এসে আমাদের কাছে কিছু বক্তব্য এবং তার পুরস্কার গ্রহণ করার জন্য। তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্বের কারণেই আমরা হচ্ছে এই টুর্নামেন্টটা সফলভাবে আয়োজন করতে পেরেছি। আমরা রাকিব ভাইকে তার পুরস্কারটি দিচ্ছি। আমার মোবাইলে দিয়া দিবনি।
আরেকটা তুলো দিমন। আরেকটা ওইটা আরে দেও না, আমরা ফিল্ডিং গেটিং আছে। তো রাকিব ভাই, আপনি তো আম্পায়ার প্যানেলে ছিলেন প্রথম থেকে এবং আপনি নিজে প্লেয়ার হিসাবেও টুর্নামেন্টে খেলেননি, তো এই বিষয়টা আপনি কিভাবে উপভোগ করেছেন? তো আমি আসলে প্রথম থেকেই প্লেয়ার হিসেবে ছিলাম না, তো যার কারণে আমি আম্পায়ারকে বেছে নিয়েছিলাম এবং চেয়েছিলাম যে আম্পায়ারিং দিয়ে সকলের টুর্নামেন্টের স্বচ্ছতা বজায় রাখতে এবং যাতে বিতর্কিত সিদ্ধান্ত না হয় বা বিতর্কিত কোনো কিছু না হয় এবং সঠিকভাবে আমরা যাতে টুর্নামেন্টে পরিচালনা করতে পারি, এই জন্যই আমি চেষ্টা করেছিলাম আর কি পুরো টুর্নামেন্ট জুড়ে। অ্যাজ এ আম্পায়ার হিসাবে আপনার কাছে কি মনে হয়েছে, কোন কোন ক্ষেত্রে বেশ প্রতিবন্ধকতা ফেস করা যাচ্ছে? তো আসলে আমাদের এখানে প্লেয়ারদের মধ্যে যেহেতু আমরা আসলে লোকাল প্লেয়ার, তো এখানে প্রফেশনালিজমের কিছু অভাব তো অবশ্যই রয়েছে। তো প্লেয়াররা খুব তাড়াতাড়ি রিয়াক্ট করতো বা খুব তাড়াতাড়ি ক্ষিপ্র ভাব দেখাতো, এটা আসলে আমাদের টুর্নামেন্টের জন্য কিছুটা হলেও প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। এছাড়া ওভারঅল ক্ষেত্রে অধিকাংশদেরই আসলে মনোভাব ছিল পজিটিভ এবং তারা খেলার ব্যাপারে ছিল আসলে খুবই আনন্দদায়ক তারা ছিল এবং উৎসাহীও ছিল। তো কিছু কিছু প্লেয়ার আসলে একটু রিয়াক্ট করেছে, এই বিষয়টা একটু প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। ফাইনাল ম্যাচে তো আপনাকে আম্পায়ার হিসেবে আমরা পাইনি আপনার ব্যক্তিগত সমস্যার কারণে, ফাইনাল ম্যাচে আম্পায়ারটা আপনি মিস করেছেন কি? অবশ্যই মিস করেছি, কারণ এমপিএল এর মতো একটা টুর্নামেন্ট যেহেতু অবশ্যই আমরা বলতে পারি যে মাতোয়াইলের সবচেয়ে বড় টুর্নামেন্ট, যে এই মাঠে বিশেষ করে এই মাঠে তো ক্রিকেট টুর্নামেন্ট সচরাচর হয় না, তো এই মাঠে সবচেয়ে বড় টুর্নামেন্ট ফাইনালে থাকলে অবশ্যই আমি মানে উপভোগ করতাম, কারণ ফাইনাল ম্যাচে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা ছিল আম্পায়ার হিসেবে, যাতে কোনো বিতর্কিত মন্তব্য না আসে বা বিতর্কিত কোনো ডিসিশনও না হয়, তো এটা অবশ্যই মিস করছি। আচ্ছা, এজ এ প্লেয়ার হিসেবে তো আপনি গত আসর খেলেছিলেন এবং এই আসরের সাথে গত আসরের পার্থক্য করতে বললে কোন জায়গাটায় হচ্ছে মেইন পার্থক্যটা সৃষ্টি করেছে? আচ্ছা, তো আমরা আসলে পুরস্কার বিতরণীতে দেখেছিলাম যে অনেকগুলো পুরস্কার দেওয়া হয়েছে এবং যাতে প্লেয়াররা উৎসাহিত হয় এবং তাদের মন মানসিকতা খেলার দিকেই থাকে এবং নিজেদেরকে আরও বেশি আপডেট করতে পারে, এই জন্য আমরা আসলে ম্যানেজমেন্ট করতে দেখেছি যে অনেকগুলো পুরস্কার দেওয়া হয়েছিল, যেটা গত সকল আসর থেকে আসলে বেশি বলাই যায়। তো এই জিনিসটা অবশ্যই পজিটিভিটি এবং দ্বিতীয়ত ড্রাফটের সিস্টেমটা, যার কারণে প্রত্যেকটা দল ভারসাম্য বজায় রেখেছিল, এটাও অবশ্যই পজিটিভিটির বিষয়। এবং এমন আম্পায়ার রাখা যারা কিনা আসলে যে মানে কোনো টিমের সাথে সম্পৃক্ত নয়, এই বিষয়টিও পজিটিভিটি। যদিও আগের বারে এরকমভাবেই করা হয়েছিল, সেক্ষেত্রে একজন আম্পায়ার ছিল, তো অবশ্যই পজিটিভিটি তো অনেকই আছে। এখন বলা অনেকগুলো যায় না, এরকম মানে। সর্বশেষ যদি বলতে বলি মাতোয়াইল প্রিমিয়ার লিগ এবারের আসরটা তোমার দৃষ্টিতে কেমন ছিল? আমার দৃষ্টিতে অবশ্যই আমরা তো প্রথম থেকেই চেয়েছিলাম যে ম্যানেজমেন্ট কর্তৃক চেয়েছিল যাতে 10-10 পর্যন্ত আমরা পেতে পারি এই টুর্নামেন্ট এমপিএল থেকে। যদিও কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে এবং মাঝের সময়টা আসলে একটু কঠিন ছিল সকলের জন্য, তো এই জন্য আসলে মোটামুটি ছিল, একবারে খারাপ বলবো না আর একবারেও ভালো বলবো না, তো মোটামুটি ছিল, আসলে ভালোই ছিল। ধন্যবাদ। তো এই পর্যায়ে আমরা মিশকাত ভাইকে ডেকে নিচ্ছি, আমাদের আম্পায়ার প্যানেলের আরেক সিনিয়র সদস্য, আমরা তার সাথে একটু কথা বলবো। মিশকাত ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি তো কোনো দলের সাথে যুক্ত ছিলেন না, এবারে আসলে কেমন লাগলো প্রথম থেকে টুর্নামেন্ট আমরা ভালোভাবে পরিচালনা শুরু করেছি, ভালোভাবে হলো টুর্নামেন্টের স্কেজিউল, শুরু প্রথম 2 সপ্তাহ ভালো চলেছিল, কিন্তু তারপরে জিএনটি যাওয়ার পর থেকে টুর্নামেন্টে একটা মানে বিশৃঙ্খলা তৈরি হয়। বিশেষ করে যারা ক্যামেরার সামনে বলছি, যারা চ্যাম্পিয়ন টিম ছিল তারাই মূলত বেশি মানে বিশৃঙ্খলা তৈরি করেছিল। এছাড়া অন্যান্য টিম থেকেও, বিশেষ করে রিয়াজের টিম, ওই যে মুস্তাকিমের দলে নেওয়ার পরে, দলে নেওয়ার পরে অনেক মানে বিশৃঙ্খলা হয়েছিল এবং সেটা আমরা মানে আমাদের যতটুকু সম্ভব ওইটা দিয়ে আমরা ম্যানেজ করেছি। শেষ পর্যন্ত সেটা হয়তো পুরোপুরি হয়নি, কিন্তু আমরা যতটুকু পেরেছি সেটা আমরা ম্যানেজ করেছি। লাস্ট উইকে এসে সেই ওই যে অটো উইন দেওয়াটা অনেক কন্ট্রোভার্সি হয়েছে, সেটাও আমরা মানে নিজেদের মতো ম্যানেজ করার চেষ্টা করেছি। এছাড়া ওভারঅল টুর্নামেন্টে আমাদের মানে যতটুকু সম্ভব আমরা যতটুকু আম্পায়ারিং বুঝি সেই নিয়মগুলো অনুযায়ী আমরা ম্যাচ পরিচালনা করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত সেটা সফল হয়েছে নাকি হয়নি সেটা
প্লেয়াররা ভালো বলতে পারবে, তবে আমাদের যতটুকু সম্ভব ছিল সেটা করেছি। তো আশা করি সবাই happy হবে। এজ এ আম্পায়ার হিসেবে টুর্নামেন্টটা কিভাবে উপভোগ করলেন? আম্পায়ার হিসেবে কিছু কন্ট্রোভার্সিয়াল ডিসিশন এছাড়া আমরা আম্পায়ার হিসেবে টুর্নামেন্টটা খুবই ভালো উপভোগ করেছি। খুবই সুন্দরভাবে টুর্নামেন্টটা সম্পন্ন হয়েছে শেষ পর্যন্ত। বিশেষ করে ডোমিনিকের নাইজেরিয়ান টিমের প্লেয়াররা খুবই মানে আম্পায়ারের সাথে অনেকই ছিল, হেল্পফুল ছিল। মাইটি ওয়ারিয়ার্সরা হেল্পফুল ছিল সেই দিনে আজ পর্যন্ত। এছাড়া অন্যান্য দুই টিমের প্লেয়াররাও হেল্পফুল ছিল কিছু কিছু বিষয়, মানে সর্বোপরি ওভারঅল আমরা টুর্নামেন্ট উপভোগ করেছি। মানে এজ এ প্রতিপক্ষ হিসেবে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে গেলে কোন কোন চ্যালেঞ্জিং গুলো আমাদের কি মানে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন? তো প্রথমত আমি বলতে চাই, আমরা যাদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছি তাদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করাটা উচিত ছিল না। মানে তাদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করাটাই চ্যালেঞ্জিং। এছাড়া আমরা যদি বুঝকর পোলা মানে ছেলে পেলে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতাম, যারা ভালো ছেলে শিক্ষিত ছেলে পেলে, মানে ওদের মতো না, ধরে একটু অনেক বিশৃঙ্খল আমাদের মতো যারা বিশৃঙ্খল পোলা পরিচালনা করতাম, তাহলে যত কিছু হোক তারা আমাদের কথা মানতো। মানে কি বলে, আমরা যারা কমিটি ছিলাম তাদের কথা মানতো, আম্পায়ারদের ডিসিশন সুষ্ঠুভাবে মেনে নিত। এছাড়া আর কিছু বলার নেই। এই পর্যায়ে আমরা রাসিম ভাইকে যে ডেকে নিচ্ছি, আমাদের আম্পায়ার প্যানেলের আরেক অভিজ্ঞ এবং প্যানেলের অন্যতম মেম্বার, আমরা তার সাথে একটু কথা বলবো। রাসিম ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। তো রাসিম ভাই, আপনি তো কোনো দলের সাথে যুক্ত ছিলেন না, আম্পায়ার প্যানেলে যুক্ত ছিলেন এবং কেমন উপভোগ করলেন পুরো টুর্নামেন্ট? না, পুরো টুর্নামেন্ট ভালোভাবে উপভোগ করেছি, কিন্তু কিছু পার্সোনাল কারণে আমি আসতে পারিনি আম্পায়ারের দিনতে। পরে আসছি, তবুও মানে ডিসিশন ভালোভাবে পুরো চারটা এবার মানে এবারের আসরগুলো মানে অন্যান্য আসরগুলো থেকে একটু হলেও জাঁকজমক বা আকর্ষণীয় করার চেষ্টা করা হয়েছিল। নিরপেক্ষ আম্পায়ার এবং স্বচ্ছতা বাস্তবায়নের জন্য আমরা কোনো দলের সাথে যুক্ত নাই এমন মানুষজনকে আমরা আম্পায়ার প্যানেলে রেখেছি। কতটুকু আসলে নিয়মের বাস্তবায়ন আমরা মাথায় দেখতে পেয়েছি এজ এ আম্পায়ার হিসেবে? আপনি যদি নিয়মের বাস্তবায়ন হয়েছে বিদায় মানে টুর্নামেন্টটা সফল হয়েছে, পর্যন্ত আমরা আসছি যে ফাইনাল একদল চ্যাম্পিয়ন হয়ে ট্রাই করলাম। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নিয়ম ভাঙা হয়েছে, আই থিঙ্ক ওগুলো হয়। সর্বোপরি এই টুর্নামেন্টটা আপনার কাছে কেমন লাগে? এই ধরনের খেলাগুলো আয়োজন করার ক্ষেত্রে কোন কোন চ্যালেঞ্জ হতে পারে? কোন কোন চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে তাদের প্লেয়ার টিমের সবাইকে যারা গতবার এই আসলে তাদেরকে ওয়ার্নিং হিসেবে দেওয়া উচিত। এই পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হলো। আমরা আমাদের অষ্টম আসরের মাধ্যমে এই মাতোয়েল প্রিমিয়ার লিগে যাত্রা শেষ করলাম। ইনশাল্লাহ আমাদের এই টুর্নামেন্ট আর হচ্ছে না, এখানে আমাদের ইতি ঘটল। ধন্যবাদ সবাইকে এবং অংশগ্রহণকারী যারা আমাদের সাথে প্রথম আসর থেকে সবগুলো আসরে ছিল, প্লাস আমাদের সাহায্য সহযোগিতা করেছে এবং কিছু কিছু প্লেয়ার হয়তো বা একটা বা দুইটা আসর খেলতে পারে না তাদের ব্যস্ততার কারণে, বা আমাদের এই টুর্নামেন্টের শুরু থেকে প্রথম শেষ আসর পর্যন্ত যারা অংশগ্রহণ করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা। তাদের সাহায্য সহযোগিতা এবং অনুপ্রেরণামূলক মানসিকতা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং আমরা হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত আসতে পেরেছি, সেটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। ধন্যবাদ। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং মাতোয়েল প্রিমিয়ার লিগে যাত্রা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।